দর্শক নিশ্চয়ই জানেন যে পহেলা জুলাই কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই কর্মসূচি, যেটি আসলে রাজপথে গড়ায় পহেলা জুলাই এবং তারপরের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 5 আগস্ট, অর্থাৎ যে দিনটি আমরা পেরিয়ে এলাম গতকাল, এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে বাংলাদেশ। এবং আওয়ামী লীগ সরকারের পতন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে যেই জয় এসেছে ছাত্র জনতার, সেটি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিনিয়ামিন মোল্লা। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমেই জানতে চাই যে 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, তখনও কিন্তু এক ধরনের সংঘাতময় পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর উগ্রতার কারণে বলা চলে যে তৈরি হয়েছিল। সেই আন্দোলনে আপনি ছিলেন। 2018 থেকে 24, প্রথমত জানতে চাই যে একটু শুরুতে যাই যে কি কারণে আপনার মনে হলো, মানে মনে হয় যে যেটি একটি মীমাংসিত ইস্যু, সেটি আবার সামনে কেন এসেছিল? আমরা আসলে সেই মুহূর্তে যেটা বুঝতে পারছিলাম যে এই সরকার, তারা তো এবার কিভাবে নির্বাচন করে ক্ষমতা এসেছে, এটা তো কোনো নির্বাচনই ছিল না। আমি এই নির্বাচনের সময় আমাকে জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই সরকারের পদত্যাগের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান জানিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি স্টেপ ডাউন স্লোগান দিয়েছিলাম। তো এরকম একটা ছল ছাত্রীমূলক নির্বাচন করে একটা সরকার তারা ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে কি থেকে যাওয়াটা তো এত সহজ বিষয় না। তো মানুষের মাঝেই তরুণদের ভিতরে ক্ষোভ ছিল, তরুণদের ভিতরে রাগ ছিল। তারা তাদের গণতান্ত্রিক যে প্রক্রিয়া, অধিকার, সেটি তারা প্রয়োগ করতে পারছে না এবং তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে এবং রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্নীতি পরায়ণতা, সেই যে বিষয়গুলো, বিশেষ করে ঠিক সেই সময়ের আগে দেখবেন যে সাবেক সেনা প্রধান আজিজ এবং পুলিশ প্রধান বেনজির এবং ডিএমপি কমিশনার, তাদের দুর্নীতির বিষয়গুলো ফলাভাবে মানুষের সামনে বের হয়ে আসছিল। তখন আমরা যেটা বুঝতে পারলাম তখন, যে সরকার আসলে এই জিনিসগুলো ধামাচাপা দেওয়ার জন্যই আসলে একটা মীমাংসিত বিষয়কে হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে সেটিকে তুলে নিয়ে আসলেন, ছাত্রদেরকে মাঠে ঠেলে দেওয়া। কিন্তু সেটি আসলে তো শেষ পর্যন্ত এখন বুমেরাং হয়ে গেল। আরেকটা বিষয় জানতে চাই, যেটা আপনি বলছিলেন যে তারুণ্যের কিন্তু একটা নিজস্ব শক্তি আছে এবং তারুণ্য কিন্তু সবসময় স্বাধীনতা চায়, কথা বলতে চায় এবং তার মত প্রকাশের স্বাধীনতা চায়। গত 15 বছর ধরে বা 16 বছর ধরে যেভাবে মত প্রকাশের স্বাধীনতাকে দমিয়ে রাখা হয়েছে, সেটি সর্বক্ষেত্রেই, গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ, এবং এই বিষয়টিকে আসলে তারুণ্যকে এক ধরনের স্ফুলিঙ্গ তৈরি করে দিয়েছিল কিনা? অবশ্যই। দেখুন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই দেশের স্বাধীনতার ইতিহাসের প্রেক্ষাপটটা আসলে কি, 1952 সালের ভাষার জন্য এই তরুণরা জীবন দিয়েছিল। যখন সেই কার্জন হলে পাকিস্তানি শাসক তিনি বলেছিলেন যে উর্দু এবং উর্দুই হবে বাংলার, এই পাকিস্তানের রাষ্ট্রভাষা, সেখানেই কিন্তু ছাত্ররা প্রতিবাদ করেছিল যে না না না, উর্দু রাষ্ট্রভাষা হবে না, বাংলাদেশের রাষ্ট্রভাষা হবে বাংলা ভাষা। আমাদের যারা দেশ পরিচালনা করছেন তাদের এই ইতিহাসগুলো কিন্তু অজানা নয়, কিন্তু তারা কেন যেন মাঝে মাঝে তারা ভুলে যায়। তরুণদের যে অদম্য চেতনা এবং তাদের যে দেশপ্রেম, একদম নিষ্কণ্টক পবিত্র দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের যে একটা ভালোবাসা এবং ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো নিয়ে যে তাদের একটা চিন্তা এবং স্যাক্রিফাইসের জায়গা, সেই জায়গাটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আপনি যুগে যুগে দেখবেন। 52 ভাষা আন্দোলন, 69-এর সময় যে গণ অভ্যুত্থান হয়েছিল, কারা করেছে? এই তরুণ যুবকরা। 71-এর মুক্তিযুদ্ধকে কারা সুসংগঠিত করেছে? এই তরুণ যুবকরাই কিন্তু সুসংগঠিত করেছিল। এবং তারপরে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, কারা সেটাকে সুসংগঠিত করেছিল? কারা জীবন দিয়েছিল? এই তরুণরা। 2007 সালের সেই তত্ত্বাবধায়ক সরকারের পতন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং সর্বোপরি 2024 সালের এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতনের পেছনে এই যে তরুণদের যে ভূমিকা, এটি আসলে তরুণদের জায়গা থেকে এই জন্যই সম্ভব হয়, কারণ এই তরুণ ছাত্র যুবকদের ভিতরে দেশপ্রেমটা একটা পবিত্র প্রেম হিসেবে কাজ করে। তাদের ভিতরে ব্যক্তি স্বার্থ অনেক তুচ্ছ থাকে। দেখেন, এই যে একটা বৃহৎ মুভমেন্ট গেল, এই মুভমেন্টে 18 সাল থেকে যে মুভমেন্টের ধারাবাহিকতার যে সূচনা, এই যে নেতৃবৃন্দদেরকে বা তরুণ চেহারাগুলোকে আপনারা সামনে দেখেন, তারা কথা বলে, তাদেরকে তো বিভিন্নভাবে লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এগুলো আপনারা দেখেছেন। তারা বলেছে, আমি কিন্তু এই যে গত মাসের 28 তারিখ আমাকে মোহাম্মদপুর হাজিং সোসাইটির 6 বাইতুল ভাব জামে মসজিদের দোতলা থেকে র্যাব তুলে নিয়ে গেছিল। দীর্ঘ 3.5 ঘন্টা তারা আমাকে মানসিকভাবে সেখানে প্রচণ্ড রকমের টর্চার করেছে, ভয়ভীতি দেখিয়েছে। এরকম অনেকেই শহীদ হয়েছেন এবং অনেকেই পরিবার, আন্দোলনকারী নেতৃবৃন্দ যারা আছে, অনেকেরই পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হয়েছে, অনেককেই জীবনের হুমকি দেওয়া হয়েছে এবং
অনেকেই যারা আমরা নেতৃত্ব দিয়েছেন, আমরা যারা আন্দোলনে ছিলাম, কাজ করেছি, দেখা গেছে যে আমাদের 5 জন তার বুকে গুলি লেগে সে পড়ে গেছে, তারপরেও কিন্তু তরুণরা কিন্তু থেমে যায় নাই। কেন? কারণ দেশের প্রতি তরুণদের যে একটা ভালোবাসা এবং তরুণদের যে পিছুটান না থাকা, এই কারণে বাংলাদেশের পরম্পরার ইতিহাসগুলো তরুণরা রচনা করতে পেরেছে। ইয়ামিন, গতকাল থেকে একটি কথা কিন্তু বিভিন্ন জায়গায় উচ্চারিত হচ্ছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে সেটি রক্ষা করা কঠিন, এবং যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে কত অসংখ্য প্রাণহানির মধ্য দিয়ে আমরা এবং শহীদের যে রক্তের বিনিময়ে আমরা যে এই মুক্তিটি ছাত্র জনতা পেল, তারপরে আসলে যে পরিস্থিতি দেশের বা এখন এখান থেকে উত্তরণের যে পদ্ধতি, সেটি আপনার কি মনে হয় যে দ্রুত কি কি পদক্ষেপ নিলে এটি এক ধরনের কাঠামোবদ্ধ বা শৃঙ্খলার জায়গায় ফিরতে পারে? নাম্বার 1, আমরা আসলে সারা বাংলাদেশের আন্দোলনকারী সকল ছাত্র ভাই বোনদের উদ্দেশ্যে এই নির্দেশনাটা দিতে চাচ্ছি যে আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, নগর, বন্দর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, প্রত্যেকটা জায়গায় আপনারা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে নিরাপত্তার জন্য আপনারা একটা নিরাপত্তার টিম গঠন করুন, স্বেচ্ছাসেবী টিম গঠন করুন। সেই টিমে সমাজের সকল শ্রেণী পেশার মানুষদেরকে আপনারা যুক্ত করুন। যতক্ষণ পর্যন্ত না অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে ডিপ্লয় হয় এবং তারা তাদের কাজকে জনগণের স্বার্থে পরিচালিত করে, জনগণ আশ্বস্ত হয়, তার আগ পর্যন্ত আমাদেরকে এই দায়িত্ব নিয়ে এই কাজগুলো আমাদেরকে চালিয়ে যেতে হবে। এটি 1 নম্বর নির্দেশনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে কিন্তু রাষ্ট্র কাঠামোটা কেমন হবে সেই নিয়ে কিন্তু নেতৃবৃন্দরা কথা বলছেন, এবং আজকে কিন্তু সময় বেঁধে দেওয়া হয়েছে যে বিকাল 3টার ভিতরে কিন্তু এই সংসদকে বিলুপ্ত করতে হবে। কারণ আমরা এই আশঙ্কা কিন্তু উড়িয়ে দিতে পারি না। একটি বিপ্লব হয়েছে, প্রত্যেকটা বিপ্লবের পরেই কিন্তু প্রতি বিপ্লব হয়। এই প্রতি বিপ্লবের ভিতর দিয়ে এই যে আওয়ামী লীগ সরকার বা স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, তিনি যে পালিয়ে চলে গেছেন, তাদের যদি ভালো উদ্দেশ্য থাকতো, ন্যূনতম যদি দেশপ্রেম থাকতো তাদের ভিতরে, তাহলে তারা কি করতেন? সুন্দরভাবে ক্ষমতাটাকে হস্তান্তর করে দিয়ে চলে যেতেন। তারা কিন্তু সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর, তারা পালিয়ে গেছেন। ক্ষমতা কার কাছে হস্তান্তর করে? রাষ্ট্রপতির কাছে। তিনি কি করে গেছেন? তিনি কিছুই করে যান নাই, তিনি চলে গেছেন, যার দেশটাকে একটা সংকটের ভিতরে ফেলে রেখে চলে গেছেন। সুতরাং এই সংকটটাকে আমাদের নিরসন করার জন্য আমাদের নেতৃবৃন্দরা বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হবে, এবং আমরা তো অবশ্যই ছাত্র জনতা এখন আমরা ডক্টর আসিফ নজরুল স্যারকে আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা উনি থাকুক, এবং আরও অনেকেরই বিষয়ে প্রস্তাবনা ছাত্রদের জায়গা থেকে আসবে। এবং আমাদের যে দাবি সেটা হচ্ছে যে আমরা কোনো সেনা শাসন আমরা কিন্তু গ্রহণ করব না, এবং দ্বিতীয়ত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করতে হবে। তৃতীয়ত অন্তর্বর্তীকালীন সরকার তারা এসে এই রাষ্ট্র ব্যবস্থাটা সংস্কার করবেন, সংস্কার করে তারপরে একটা সর্বজন গ্রহণযোগ্য নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের ভিতর দিয়ে গণতান্ত্রিক সরকার দেশ চালাবেন। অন্তর্বর্তীকালীন সরকার এসে আসলে কি করবেন? তাদের কাছেও এই দেশের মানুষের কিছু প্রত্যাশা আছে। প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে, মানুষের জানমালের নিরাপত্তার ব্যবস্থাকে বজায় রাখতে হবে, মানুষের ভিতরে আস্থা ফিরিয়ে আনতে হবে। এবং দ্বিতীয়ত আমি যেটি বলতে চাই যে তরুণদের আশা এবং প্রত্যাশা হচ্ছে যে এই দেশে যে দুর্নীতি, এই দুর্নীতিকে বন্ধ করতে হবে। আপনি শুনলে আপনার গা শির উঠবে। এই যে এই আন্দোলনে যে শহীদ হয়েছেন, আমি একটি মেয়েকে বলতে শুনলাম যে তার বাবা শহীদ হয়েছেন, ঢাকা মেডিকেলের মর্গে তিনি গিয়েছেন, মর্গে তার বাবার লাশ দেখার জন্য তার কাছ থেকে 500 টাকা নেওয়া হচ্ছে। তো এরকম বাংলাদেশ তো আমরা চাই না। সেই দুর্নীতি বন্ধ করতে হবে, মেধাভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যার যার যোগ্যতা অনুযায়ী। সেরকম একটা বাংলাদেশ, মেধাভিত্তিক বাংলাদেশ আমরা আসলে প্রত্যাশা করছি। একটি বিষয়ে সবার কিন্তু আগ্রহ আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটি নিয়ে এক ধরনের অনেকের আগ্রহ আছে, কারণ এটি বলা হয় যে 120 দিনের মধ্যে একটি নির্বাচনে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের যে প্রত্যাশা, বিশেষ করে ছাত্র সমাজের, সেটি কি আসলে 3 মাসের মধ্যে পূরণ হওয়া সম্ভব? আর যদি না হয় সেটি, তাহলে কি মনে হয় যে এক ধরনের শৃঙ্খলা কিংবা এই যে আমাদের রাজনীতিকরণের মধ্য দিয়ে যেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে পুরো কাঠামোতে, সেটি পরিষ্কার করার জন্য বা নিরসন করার জন্য যদি দীর্ঘমেয়াদী প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেটিকে আপনারা সমর্থন করবেন কিনা? আমি এই মুহূর্তে আসলে এই দেশের ছাত্র জনতা, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে, প্রত্যেকটা প্রশাসনের মানুষ, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, বিডিআর, আমলা, সেনাবাহিনী, সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে বিপ্লবের পথে যে প্রতি বিপ্লব, আমরা এখন দেখছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় কিন্তু হামলা করা হচ্ছে বা হামলার কথা বলা হচ্ছে, সচিবালয় এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা। এখন দেশ তো স্বাধীন হয়ে গেছে বলতে গেলে 54 বছর পরে। আবার এখন দেশ তো ছাত্র জনতা সবাই মিলেই তো দেশটা পরিচালনা, এই সম্পদ, এই সব কিছু তো এখন আমাদের। তো এখন আসলে যারা এই কাজগুলো করতে চাচ্ছে, অবশ্যই এখানেও যে বললাম যে তারা চলে গেছে কিন্তু যায় নাই, হ্যাঁ, সেই আওয়ামী লীগ সরকার তাদের দোসররা একটি বা এই কাজগুলো করে এই বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একটি জঙ্গি রাষ্ট্র বা এই ধরনের কোনো কিছুতে আসলে তারা উত্থাপন করার একটা চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমি বলতে চাই, এবং আমরা আশঙ্কা করছি যে, এবং দেখেছি যে এই আন্দোলনে কিন্তু অনেক পুলিশ হিন্দিতে কথা বলছেন, হ্যাঁ, এবং গতকালকে অনেকগুলো ভিডিও আমাদের কাছে এসেছে সেনাবাহিনীর। হ্যাঁ, তো সেই জিনিসগুলোকে আমরা ভেরিফাই করার আহ্বান জানাবো, যেন আমাদের
এই বিপ্লব উত্তর পরিস্থিতিতে আবার কোনো যেন ইন্টারভেনশন না হয়, কোনো বিদ্রোহ যেন না হয়, এবং কোনো পার্শ্ববর্তী দেশ বা কোনো জায়গা থেকে যে কোনো ধরনের ইন্টারভেনশনের পরিস্থিতি যেন তৈরি না হয়। আমরা সেই বিষয়ে ছাত্ররা আমরা সজাগ আছি, আমরা সবাইকে সজাগ থাকার আহ্বান জানাবো। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে এই অল্প সময়ের ভিতরে আসলে সম্ভব কিনা, দেখুন যারা অন্তর্বর্তীকালীন সরকার আসবেন তারা যদি ছাত্রদের আশ্বাস এবং ভরসার জায়গাটা বজায় রাখতে পারেন, দেশের মানুষকে আশ্বস্ত করতে পারেন, এবং তারা যদি মানুষকে সন্তুষ্ট করে কাজ এগিয়ে নিয়ে যেতে থাকেন, তাহলে মানুষ অবশ্যই, যদি তাদের আরও কিছু সময় প্রয়োজন হয়, মানুষ অবশ্যই সময় দেবেন। কিন্তু তারাও যদি আসলে এরকম হয় যে তারাও মানে চেয়ার পেয়ে তারাও আসলে স্বৈরাচারী হয়ে গেল, বা তারাও কারো কথা শুনছেন না, বা তারাও আসলে আমরা জানি যে আওয়ামী লীগ সরকার আসলে কাদের পুতুল সরকার হয়ে কাজ করেছে, ঠিক তারাও যদি আসলে কোনো দেশের পুতুল সরকার হয়ে দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে চলে যায়, তাদেরকেও অবশ্যই ছাত্ররা আন্দোলন করে নামিয়ে দেবে। অর্থাৎ আপনাদের কিন্তু প্রতিবাদটা, আন্দোলনটা কিংবা এই বিপ্লবটা আসলে কাঠামোর বিরুদ্ধে, এটি আসলে ব্যক্তির চেয়ে বড় হচ্ছে যে যে দুর্নীতিযুক্ত কাঠামো বা আমাদের যে ক্ষয়ে যাওয়া কাঠামো, সেটির বিরুদ্ধে একটা। ইয়ামিন, আজকে অফিস আসার পথে আমি দেখলাম যে আমাদের যেহেতু এখন ট্রাফিক পুলিশ নেই এবং অনেক জায়গায়, এবং গতকাল আপনি বলছিলেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য অনেক জায়গায় তরুণরা কিন্তু মন্দির বা অন্যান্য ধর্মীয় স্থাপনা সেগুলোতে পাহারা দিচ্ছেন। আজকে দেখলাম অনেকে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন সড়কের শৃঙ্খলাটি বজায় রাখার জন্য। মানে এটি আসলে তারুণ্যের বাংলাদেশ কিনা, যারা নিজ দায়িত্বে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা, এটি কিন্তু তাকে কেউ বলেনি যে তুমি এই দায়িত্বটি পালন করো, কিন্তু তার নিজের দায়িত্ববোধ থেকে যে দায়িত্বটি পালন করছেন, সেটি আসলে আগামীর বাংলাদেশকে স্বপ্ন দেখায় কিনা। এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে তরুণদের উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, দেশপ্রেমের জায়গা থেকে কাজটি করা। আরেকটি আপনাকে স্ট্রাকচারাল বিষয় বা সিস্টেমেটিক মেকানিজমটা নিয়েও চিন্তা করতে হবে। একটা বিপ্লব উত্তর পরিস্থিতিতে একটা রাষ্ট্রতে বিভিন্ন, যেহেতু সরকার এই মুহূর্তে নেই, সুতরাং তাহলে বিভিন্ন দায়িত্বগুলো কারা পালন করবেন, বিভিন্ন বাহিনীর দায়িত্ব তারা পালন করবেন কি করবেন না, তাদেরকে কে নির্দেশনা দেবেন। প্রত্যেকটা দেশেই আপনি যদি এই পরিস্থিতিটাকে বিবেচনা করেন, তখন তারা যারা বিপ্লবটাকে সাধন করে তাদেরকে সাথে সাথে আসলে বিভিন্ন দায়িত্বগুলো পালন করতে হয়, অথবা বিভিন্ন জায়গায় থেকে দায়িত্বগুলো পালন করাতে হয়। আমি মনে করি যে দুটো দিক থেকে, দেশপ্রেমের জায়গা থেকে ছাত্রদেরকে নামা উচিত, আর রাষ্ট্র কাঠামোকে তো আমাকে সচল রাখতে হবে, এই গাড়িটাকে তো চালাইতে হবে। চালানোর জন্য এই মুহূর্তে ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতা প্রত্যেকটা মানে যে মেকানিজমগুলো আছে, প্রত্যেকটা কাজ যেখানে যেখানে সংকট তৈরি হচ্ছে, সেটা হতে পারে মোবাইল নেটওয়ার্ক, সেটা হতে পারে ইন্টারনেট, সেটা হতে পারে যোগাযোগ ব্যবস্থা, সেটা হতে পারে তথ্য প্রযুক্তি, সেটা হতে পারে আপনার হচ্ছে যেটা বললেন সড়ক ব্যবস্থা, যে কোনো ব্যবস্থা, যে সেটা হতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবস্থা, সেটা হতে পারে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন পরিস্থিতি। যেখানেই কোনো সংকট দেখবে, তরুণরা স্বেচ্ছায় গিয়ে সেই সংকটটা সমাধান করবে, সেখানে কাজ করবে। একটি বিষয় আজকে আপনাকে পেয়ে অনেক কিছুই জানার ইচ্ছা, এবং সে কারণেই আমরা এই বিষয়টি জানতে চাই যে ছাত্র রাজনীতি এবং রাজনীতির বাইরে তো কেউই না, মানে এই যে সংগ্রাম সেটিও রাজনীতির অংশ, কিন্তু আমাদের যে প্রচলিত ছাত্র রাজনীতি ছিল আমরা দেখেছি সেগুলো আসলে এক ধরনের ক্ষমতার প্র্যাকটিস, অর্থাৎ পাওয়ার প্র্যাকটিস করার জন্যই, কিছু সুবিধা পাওয়ার জন্য ছাত্র রাজনীতি একটা প্রচলন আমাদের দেশে অনেক দিন ধরে চলছে। এখন এই যে হলগুলোতে আপনারা বারবার বলেছেন যে হলগুলো এবং বিশ্ববিদ্যালয়গুলো বা সকল শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতি মুক্ত করা, অর্থাৎ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার জন্য যে ছাত্র রাজনীতি সেটি মুক্ত, এটা যদি একটু ব্যাখ্যা করেন যে কেমন শিক্ষা প্রতিষ্ঠান আপনারা এখন চান, বা যদি এমন হয় যে নিশ্চয়ই রাজনৈতিক দল অনেকেই আছেন, তাদেরও ছাত্র সংগঠন আছে, সব মিলিয়ে কেমন শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যাশা করেন আপনারা এখন? এই তার আগে আমি আসলে এই বিপ্লব উত্তর অবস্থায় বাংলাদেশের সংগ্রামী বিপ্লবী ছাত্র জনতাকে আসলে লাল সালাম জানাতে চাই, এবং যাদের জীবনের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই বিপ্লব উত্তর পরিস্থিতিটা পেয়েছি, এই বিপ্লবটা পড়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। অনেকেই আহত হয়েছেন, অনেকেই অনেক সাফার হয়েছেন, এবং আমি মনে করি যে বাংলাদেশের এই যে 18 কোটি মানুষ, তাদের গুটি কয়েক দালাল এবং স্বার্থকেন্দ্রিক লোক ছাড়া সবাই এই আন্দোলনে অংশ ছিলেন। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে আমরা আসলে কীরকম বাংলাদেশটা চাই বা কীরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাই, সেই জায়গায় বলতে চাই যে আমরা এতদিন যেগুলো দেখে এসেছি, বা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হলের ছাত্র, হলে ওঠার পরে আমি তো আগে কোনো রাজনীতি করতাম না, জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হতো। এই যে শিক্ষার্থীদের মূল্যবান কর্মঘণ্টা এই দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির পিছনে ক্ষয় হয়, আমরা কোনোভাবেই এই জিনিসগুলোর বিশ্ববিদ্যালয় কলেজে কোনোভাবেই আমরা আর প্রতিষ্ঠিত হতে দেব না। আমাদের বিপ্লবের ফলাফলটাকে ধরে রাখতে হবে, এবং দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির নামে পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি বিশ্ববিদ্যালয় যদি আবার কোনো দল, কোনো সংগঠন প্রচলিত করার যদি কোনো ধরনের প্রচেষ্টা করে,
তাহলে তারাও কিন্তু এই যে আওয়ামী লীগ ছাত্রলীগ যেভাবে করে বিতাড়িত হয়ে গেল, তারাও কিন্তু একদম অনুরূপ প্রক্রিয়ায় কিন্তু মানুষের ভিতর থেকে, শিক্ষার্থীদের ভিতর থেকে কিন্তু বিতরিত হয়ে যায়। বুয়েটের কথা কিন্তু আপনাদের মনে আছে, ছাত্রলীগ কিন্তু চেষ্টা করেছিল আবার ঢোকার জন্য, পারে নাই। তো সেই চেষ্টাও যদি কোনোভাবে কেউ করে বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু আসলে সফল হবে না। আমরা চাই বিপ্লব উত্তর এই যে রাজনীতি, এইটা হবে মেধাভিত্তিক সৃজনশীল রাজনীতি, এইটা হবে গণতান্ত্রিক প্রতিযোগিতা এবং প্রক্রিয়ার রাজনীতি। এখানে পেশি শক্তি, কালো টাকের রাজনীতি থাকবে না। এতটুকু বলতে পারি যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো থেকে আজকে যে বিপ্লবের সাধিত হয়েছে, সারা দেশের মানুষ যুক্ত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয় কলেজগুলোর যদি গুণগত পরিবর্তন হয়, বিশেষ কালো টাকার রাজনীতি মুক্ত হয়ে যায় বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে মেধার চর্চা হয়, মেধার প্রতিযোগিতা হয়, সৃজনশীল প্রতিযোগিতা হয়, এইটা কিন্তু আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে দেবে। কেন? আজকে যে ছেলে বা যে মেয়েটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আগামীতে কিন্তু তিনি সাংবাদিক, আগামীতে কিন্তু তিনি সচিব, আগামীতে কিন্তু তিনি চিফ জাস্টিস, আগামীতে তিনি এমপি মন্ত্রী জায়গাগুলোতে যাবেন। এই কালচারগুলোতে বিশ্ববিদ্যালয় ডেভেলপ হলে ভবিষ্যতে বাংলাদেশে কিন্তু এই কালচারগুলো চর্চা হবে। ছাত্র রাজনীতির কথা বলছিলাম, কিন্তু আমাদের যে একেবারে মূল রাজনীতি, মূল স্রোতের রাজনীতি, সেটিও কিন্তু আসলে খুব বেশি প্রশ্নের বাইরে সেটি বলা যাবে না। আপনারা স্পষ্ট করে বলেছেন যে আমরা কিন্তু একজন চলে গেছেন আরেকজনকে বসাবো, এরকম কোনো কাঠামোর মধ্যে আপনারা থাকতে চান না। রাজনীতির গুণগত মানের পরিবর্তনের জন্য আপনাদের কোনো পরামর্শ কিংবা আহ্বান আছে কিনা? অবশ্যই আমাদের আহ্বান রয়েছে। আমরা দেখি যে প্রতিহিংসার রাজনীতি এবং দখল বেদখলের রাজনীতি, হ্যাঁ, এই যে একটা ক্যারেক্টার, সেম ক্যারেক্টার যদি বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তারাও যদি প্লে করে, তাদের আসলে অবশ্যই সাবধান থাকতে হবে যে শুধু ছাত্র আন্দোলন যারা করেছে বা তরুণ নেতৃত্ব যারা উঠে আসছে বা রাজনীতি করতে চাচ্ছে, মানুষ কিন্তু তাদেরকে গ্রহণ করে নিয়েছে, মানুষ কিন্তু তাদের পছন্দ করে। সুতরাং এই পরিস্থিতির সাথে মানুষের চাওয়ার সাথে যদি তারা তাল মেলাতে না পারে, তাহলে কিন্তু মানুষ কিন্তু তাদেরকেও কিন্তু ছুঁড়ে ফেলে দেবে। এবং নতুন রাজনৈতিক শক্তি, তারুণ্য নির্ভর রাজনৈতিক দল বা সংগঠন বা উদ্যোগকে কিন্তু মানুষ স্বাগত জানাচ্ছে, মানুষ কিন্তু স্বাগত জানাবে। হ্যাঁ, আমরা এটা দৃঢ়ভাবে মনে করি যে বাংলাদেশে যত রাজনৈতিক দল রয়েছেন, ক্রিয়াশীল রাজনৈতিক দল দেশের জন্য কাজ করছেন, দেশের মানুষের জন্য কাজ করছেন, অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলই দেশের মানুষের জন্য কাজ করবেন, এটাই স্বাভাবিক প্রতিযোগিতা হবে। কিন্তু কেউ যদি তার পূর্ববর্তী চরিত্র থেকে যদি ফেরত না আসতে পারে, পরিবর্তন না হয়, তারা কিন্তু বাংলাদেশ থেকে ডিলিট হয়ে যাবে। এটি কিন্তু মানে খুবই একটা বাস্তবসম্মত কথা, যার দৃষ্টান্ত আমাদের বাংলাদেশে গতকালকেই হয়ে গেছে। আমি শেষ করবো একটা ব্যক্তিগত জায়গা থেকে, যে আপনারা যারা প্রত্যেকেই আন্দোলনে ছিলেন, প্রত্যেকের ব্যক্তিগত সংগ্রামের অনেক আবেগের জায়গা আছে, অনুভূতির জায়গা আছে, এবং আপনাদের নিজস্ব পরিবার আছে, বাবা মার দুশ্চিন্তা আছে, ভাই বোনের দুশ্চিন্তা আছে, এবং আপনি বলেছেন যে আপনাকে র্যাব অনেকবার তুলে নিয়ে গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর কর্তৃক নির্যাতিত হয়েছেন। তো সব মিলিয়ে পরিবারের যে উৎকণ্ঠা এবং এই বিজয়ের পরে পরিবারের পক্ষে বা পরিবার থেকে যখন কথা হয়েছে, তখন আসলে সেই পরিস্থিতিটা কেমন ছিল? আমি শুধু আমার কথা বলবো না, এই সময়ে যারা নেতৃত্ব দিয়েছেন বা 18 সালেও যারা নেতৃত্ব দিয়েছেন, অনেকেই আপনারা এখন চেনেন, তাদেরকে দেখছেন, সবাই কিন্তু আসলে পরিবার পরিজনের যে একটা মায়া মমতা বা যে একটা টান, সেটাকে উপেক্ষা করেই কিন্তু রাজপথে আসছে। যেমন আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, এবং আসিফ ও কিন্তু ওর বাবা মায়ের একমাত্র ছেলে, আর নাহিদও এরকম অনেকেই কিন্তু ফ্যামিলি থেকে কিন্তু বলা হয় যে বাবা যেও না, কিন্তু যখন তাদেরকে বোঝানো হয় যে তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয় চাও, ভালো একটা রাষ্ট্র ব্যবস্থা চাও, তুমি চাও সুন্দর একটা রাজনীতি, তুমি চাও দুর্নীতি না থাকুক, হ্যাঁ, হানাহানি মানামারি না থাকুক, তাহলে এটা কে করবে? তোমার ছেলেকে তুমি যদি ঘরে রাখো, তোমার মেয়েকে ঘরে রাখো, তাহলে কার ছেলে জীবন দিয়ে তোমাকে একটা ভালো রাষ্ট্র দিবে? তখন কিন্তু তার ঠিক আছে, না ঠিক আছে বাবা তোমরা যাও। তো এই যে দেশের জন্য মুক্তিযুদ্ধের সময় যেরকম তাদের ছেলে মেয়েদেরকে উৎসর্গ করা হতো, আমি বলবো যে এটা তো অবশ্যই মুক্তিযুদ্ধেরই একটা অনুরূপ ঘটনা। তো এই ক্ষেত্রেও কিন্তু এই সময় কিন্তু বাবা মারা, অভিভাবকরা তাদের সন্তানদেরকে দেশের জন্য উৎসর্গ করে দিয়েছেন। আপনারা দেখছেন যে রাজপথে একদম ছোট ছোট বাচ্চা কাচ্চাদেরকে কিন্তু তাদের বাবা মারা নিয়ে এসছেন। আর আমার জায়গা থেকে বলবো যে আমার নামে 10টা মামলা আছে, এবং কোনোটা কিন্তু চুরি চামারি বা ডাকাতির মামলা না, প্রত্যেকটাই রাজনীতির মামলা। আমি 18 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় তখন অনেক ভাঙচুর সরকারের পক্ষ থেকে অনেক কিছু করে, তখন আমাদের নামে মামলা দেওয়া হয়। এবং এই যে নির্বাচন গেল, নির্বাচনের আগে আমি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান জানিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে আমাকে ডাকসু সাবেক বিপি নুরুল হক নূরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে আমাকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়। আপনি হয়তো চিন্তা করে দেখেন, সলিটারি কনফাইনমেন্ট, অ্যালেক্সেই নাভালনি কিন্তু মেন্টাল টর্চারে মারা গিয়েছে। মানে আপনাকে ছোট্ট একটা সেলের ভিতরে 24 ঘন্টা আবদ্ধ করে, কারোর সাথে কোনো যোগাযোগ নাই, কথা নাই, সেখানে মানসিক নির্যাতন। তো এই যে অত্যাচার নির্যাতনগুলো, এগুলো তো আসলে সেভাবে করে মানে ভোলার মতো না। এগুলো যদিও আসলে আমাদের রাজনৈতিক পরিপক্কতা বা আমাদের বিভিন্ন রাজনৈতিক ধাতস্থতার জন্য এই জিনিসগুলোর ভিতর দিয়ে আসলে হয়, কিন্তু এগুলো খুবই মর্মান্তিক বিষয়। এবং এই যে 28 তারিখে আমাকে র্যাব তুলে নিয়ে যায়, বললাম
যে বাইতুল আব জামে মসজিদ দোতলা আমি নামাজ পড়তে গিয়েছিলাম, সবচেয়ে নিরাপদ জায়গা মুসলমানদের কাছে, সেইখান থেকে তারা আমাকে তুলে নিয়ে গেল। দীর্ঘ প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আমাকে মানসিক নির্যাতন করেছে। এই জিনিসগুলো আল্লাহ আসলে ভোলার মতো নয়। আমি বাংলাদেশের প্রত্যেকটা অভিভাবক যারা তাদের ছেলে মেয়েদেরকে রাজপথে দিয়েছেন দেশ গঠন করার জন্য, আমি সবাইকে আবারও লাল সালাম জানাই যে আপনাদের জন্যই আসলে ভবিষ্যতের বাংলাদেশটা সুন্দর একটা বাংলাদেশ হতে যাচ্ছে। বিনিয়ামিন মোল্লা, আমাদের পক্ষ থেকে আপনি এবং এই আন্দোলনে আপনারা যারা সহযাত্রী ছিলেন সকল বীর এবং যারা অভিভাবক এবং এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছাত্র জনতাকে আমাদের পক্ষ থেকেও সালাম এবং কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিনিয়ামিন মোল্লা, এবং আমরা এই দুপুরের সংবাদের যে বর্ধিত অংশে সেটি শেষ করছি। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।